আসসালামু আলাইকুম। রাত গভীর হলেই শহরের কোলাহল থেমে যায়, কিন্তু কিছু জায়গা তখনও জেগে থাকে। একটা ছোট্ট খাবারের দোকান, বাইরে থেকে সাধারণ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে হাজারো গল্প। মানুষ এখানে শুধু খেতে আসে না, আসে কিছু অনুভূতি ভাগ করে নিতে, কিছু আনন্দ, কিছু দুঃখ। কেউ আসে গল্প বলতে, কেউ আসে নিজের কষ্ট বলতে। এই রেস্তোরাঁতে প্রতিটি রাত মানে নতুন কিছু মুখ, নতুন কিছু কথা, এবং সেই সব কথার মাঝে লুকিয়ে থাকে জীবনের আসল স্বাদ। এখানে খাবার শুধু পেটের ক্ষুধা মেটায় না, মনের ক্ষুধাও মেটায়। কখনো কি ভেবেছেন রাতের অন্ধকারে একটা ছোট্ট দোকান কারো জীবনের আশ্রয়স্থল হয়ে উঠতে পারে? আজ আমরা দেখতে চলেছি এমনই এক গল্প। 2019 সালের জনপ্রিয় মুভি মিডনাইট ডিনার। তো গল্পের শুরুতেই আমরা বড় একটা শহরে ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখতে পাই। আর এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো রেস্টুরেন্টটা চালু থাকে রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত। এই রেস্টুরেন্টের একমাত্র শেফ সানের পরিবার বলতে কেউ নেই। সে শুধুমাত্র এই রেস্টুরেন্টটা নিয়েই পড়ে থাকে। বলা যেতে পারে এই রেস্টুরেন্টটাই তার সন্তানের মতো। এই রেস্টুরেন্টে রেগুলার কিছু কাস্টমার আসে, যারা নিয়ম করে রাত হলেই তাদের ফেভারিট ফুড আইটেমগুলো এখানে খেতে আসে। এখানে যারা খাবার খেতে আসে তাদের সবারই খাবার খাওয়ার সাথে মনও ভালো হয়ে যায়। তো কখনো কোনো চাকরিজীবী বা ফ্যামিলির কেউই এই রেস্টুরেন্ট থেকে খাবার না খেয়ে ফিরত না। এখানকার রেগুলার কাস্টমারদের ভেতরে ইয়ো আর পোলো দুজন, একজন পুলিশ অফিসার তো আর একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। তারা তাদের কাজ শেষ করে রাতে এখানে এসে খাবার খেয়ে গল্প করে তাদের মন রিফ্রেশ করে বাড়ি ফিরে। এটাই তাদের রেগুলার রুটিন। এই রেস্টুরেন্টের কোনো ফুড মেনু কার্ড নেই। পুরনো মানধাতা আমলের চকে লেখা কিছু খাবারের নাম দেওয়া আছে, সেগুলোই এই রেস্টুরেন্টে পাওয়া যায়। আর খাবার খেতে হলে এগুলোই অর্ডার করতে হয়। তবে এগুলোর যে স্বাদ অন্য নামি দামি রেস্টুরেন্টের খাবারেও পাওয়া যায় না। তো যাই হোক, আজ 3জন নতুন কাস্টমার সানের দোকানে এসেছে। 3জনই তাদের ফোন নিয়ে ব্যস্ত। এখানে এসে তারা মেনু কার্ড না পেয়ে বেশ হতাশ হয়ে যায়। তখন সান তাদের কাছে এসে কি খাবে তা জিজ্ঞেস করলে 3জন 3 রকমের আইটেমের নাম বলে। কিন্তু সান তাদেরকে কোনো কিছু না বলে সে চলে যায় তার কিচেন রুমে আর সুন্দরভাবে তাদের 3জনের পছন্দ মতো 3টা আইটেম রান্না করে আনে। প্রথমবার 3জন এই খাবারটা খেয়ে পুরো ফিদা হয়ে যায়। সকাল হলে হোটেলে বেঁচে যাওয়া খাবারগুলো সান তার রেস্টুরেন্টের পাশে থাকা একটা কুকুরকে খেতে দেয়। তারপর সে চলে যায় রেস্টুরেন্টের জন্য বাজার করতে। সেখানে গিয়ে শাকসবজি সহ সবকিছু কিনে নিয়ে আসে। এটাই হলো সানের রেগুলার রুটিন। সান প্রতিদিন লিসা নামক একজন সবজি বিক্রেতার কাছ থেকে সবজি কেনে, যার কারণে তাদের দুজনকার সম্পর্কটাও বেশ ভালো ছিল। তো দেখা যায় আজ রাতেও গতদিনের নতুন 3জন ক্লায়েন্ট এসেছে সানের হাতে রান্না করা খাবার খেতে। সেই সাথে তারা 3জন মিলে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। কাল রাতের পর থেকে অপেক্ষা করছিল কখন আবার রাত হবে আর গতকালের মতো মজাদার রেসিপিগুলো খেতে পারবে। এখানে দেখা যায় লিসাও এসেছে। লিসা সানের একজন রেগুলার কাস্টমার। সান সবার পছন্দের রেসিপি বানাতে লাগলে তখন সেখানে লিসার ছেলে আসে। লিসার ছেলে একজন বক্সার, তার নাম হুয়ান। প্রতিদিনই হুয়ান রেস্টুরেন্টে আসে তার মার খাবার খাওয়া শেষ হলে তাকে বাড়ি নিয়ে যেতে, কারণ লিসা রেস্টুরেন্টের খাবার খাওয়ার পাশাপাশি অনেক ড্রিঙ্কস করত। হুয়ানের বাবা নেই, তার মাই তাদের সংসারটা চালায়। পরের দিন হুয়ান তার বন্ধুদেরকে নিয়ে এই রেস্টুরেন্টে আসে। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এখানে এসে কেউ তার মনের কথা না বলে থাকতে পারে না। হতে পারে সে তার দুঃখের গল্প বা সুখের গল্প শেয়ার করে, যার কারণে সান কাস্টমারদের ভালো মন্দ সুখ দুঃখের কথাগুলো জানতো। পরের দিন সকালে সান যখন বাজারে যাচ্ছিল তার রেস্টুরেন্টের জন্য খাবার কিনতে, তখন রাস্তায় তার সঙ্গে চুটকির দেখা হয়। চুটকি প্রতিবন্ধী, সে হাঁটতে পারত না। তার মা তাকে সব জায়গায় হুইল চেয়ারে আনা নেওয়া করে। এই চুটকিও সানের দোকানের রেগুলার একজন কাস্টমার। তখন চুটকি খুব অভিযোগ করে বলে, তুমি আমার পছন্দের খাবার আর বানাও না কেন? তুমি জানো এই খাবারটা আমার কত পছন্দ। এই কথা শুনে সান চুটকিকে কথা দেয় আর বলে, আজ তোমার পছন্দের খাবারটা রান্না করে খাওয়াবো। এরপর সে বাজারে গিয়ে চুটকির পছন্দের রেসিপির জন্য সবজি কিনে নিয়ে আসে।
আর রেস্টুরেন্টে এসে সেটা খুব সুন্দরভাবে রান্না করে। রাতে চুটকি আসলে সে তাকে খেতে দেয়। রাতে খাবারটা চুটকি খেয়ে তার বাবার কথা মনে করে। তখন চুটকির মন খারাপ দেখে সান তাকে জিজ্ঞেস করলে চুটকি বলে, আমার বাবাও ঠিক তোমার মতো মজা করে খাবার রান্না করতো, কিন্তু সে তো আর আমাদের কাছে নেই। তো যাই হোক, এমন সময় সেখানে হুয়ান আসে। গতকাল রেস্টুরেন্ট থেকে যাওয়ার সময় তার হেলমেট ফেলে গিয়েছিল। বক্সিং হেলমেটটা মাথায় পড়লে চুটকি তাকে দেখে অনেক মজা পায়, আর সেটা নিয়েই সে হাসাহাসি করতে থাকে। একটা বাচ্চার হাসি মুখ দেখে হুয়ানেরও খুব ভালো লাগে, তাই সে চুটকিকে হাসানোর জন্য আরো মজাদার কথা বলে। এইভাবে তাদের দুজনের ভেতরেও বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। হুয়ান চুটকিকে কোলে তুলে হুইল চেয়ার পর্যন্ত এনে দেয়। এরপর চুটকির মা নীলা তাকে এসে এখান থেকে নিয়ে যায়। ভিতরে এসে হুয়ান সানের কাছে জানতে পারে চুটকি একটা অসুখের কারণে চলাফেরা করতে পারে না। তখন হুয়ানের কাছে ফোন আসলে জানতে পারে তার মা হসপিটালে, তাই সে দ্রুত হসপিটালে তার মায়ের কাছে ছুটে আসে। তখন হুয়ান তার মাকে বলে, তুমি দিনেও ড্রিঙ্কস করা শুরু করেছ, যার কারণে পা পিছলে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। এ কথা শুনেই তার মা তাকে মারতে শুরু করে। তোর মাথার হেলমেটটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু বেশি পরিশ্রম করে তোকে একটা বক্সিংয়ের নতুন হেলমেট কিনে দেব, যার কারণে পা স্লিপ করে পড়ে গিয়ে আমার এই অবস্থা। মায়ের এই কথা জানতে পেরে হুয়ান বেশ ইমোশনাল হয়ে যায়। তার জন্য তার মায়ের আজ এই অবস্থা হয়েছে। তাদের এমন হট্টগোল শুনে পাশ থেকে একজন নার্স দৌড়ে আসে, আর দেখা যায় এটা আর কেউ না, এটা হলো চুটকির মা নীলা, যাকে দেখে হুয়ান অনেক বেশি খুশি হয়। নীলাও হুয়ানকে দেখে খুশি হয়, আর তাদের দুজনের এই মিষ্টি মিষ্টি হাসি দেখে হুয়ানের মা কোনো কিছু একটা ধারণা করে নেয়। সে মনে মনে ভেবে নেয় তার ছেলে হয়তো তার পুত্রবধূ ঠিক করে ফেলেছে। তো কিছুদিন পর লিসা সুস্থ হয়ে বাজারে আসলে সান তার দোকান থেকে রেস্টুরেন্টের জন্য সবজি কিনতে আসে। তখন লিসা সানকে বলে, আমার ছেলেকে নীলার সঙ্গে কেমন মানাবে। এ কথা শুনে সান বুঝতে পারে না সে কি উত্তর দেবে, তাই সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ লিসা হয়তো জানে না নীলার একটা বাচ্চা আছে। তবে দেখা যায় লিসা এতটাই এই বিষয়টা নিয়ে সিরিয়াস ছিল যে সে 2টা চিঠি লিখে সানকে বলে, তুমি একটা আমার ছেলেকে দেবে আর একটা নীলাকে দেবে। এই বিষয়টাতে সানও তাকে আর কিছুই বলতে পারে না। সে চিঠি দুটো এনে দুজনকেই দেয়। এই চিঠিটা নীলাকে দেওয়ার পর বোঝা যায় লিসা এই চিঠিটাকে এমনভাবে লিখেছে যেন মনে হয় হুয়ান তার জন্য লিখেছে। তাই সে সন্ধ্যায় হুয়ানকে দেখলে অনেক লজ্জা পেতে থাকে। সে বুঝতে পারে না হুয়ানের সঙ্গে কি কথা বলবে। তাই নীলা এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে দ্রুত তার মেয়েকে নিয়ে চলে যায়। নীলা এখান থেকে যাওয়ার পর সান হুয়ানকে তার মায়ের চিঠিটা দিয়ে বলে, এটা তোমাকে নীলা দিয়েছে, যাতে হুয়ান মনে করে এটা তার জন্য নীলা রেখে গিয়েছে। ওই চিঠির লেখা মোতাবেক তারা দুজন একটা প্রোগ্রামে এসে দেখা করে। তবে মজার বিষয় হলো পুরো প্রোগ্রাম জুড়েই হুয়ান শুধু ঘুমোচ্ছিল। প্রোগ্রাম শেষে তারা দুজন বাইরে বের হলে নীলা তাকে বলে, তুমি এখানে আমাকে ডেকে নিজেই ঘুমোচ্ছিলে। এ কথা শুনে হুয়ান অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, আমি তোমাকে কখন চিঠি লিখলাম? তখন নীলা বলে, শুধু চিঠি লেখনি, বরং হোয়াটসঅ্যাপে আমাকে আসার জন্য এখানকার লোকেশনও পাঠিয়ে দিয়েছ। এই বলে সে তার ফোনটা এগিয়ে দিয়ে তার ফোনের মেসেজটা দেখিয়ে দেয়, যেটা দেখে হুয়ানের আর বুঝতে বাকি থাকে না এখানে কি হয়েছে। তখন হুয়ান সোজা চলে আসে সানের কাছে আর তাকে জিজ্ঞেস করে কেন সে এমন নাটক সাজিয়েছে। তখন সান পরিষ্কারভাবে বলে দেয় এসব কিছু সে করেনি, বরং তার মা করেছে। এসব কিছু জানার পর সে তার মায়ের উপর অনেক রেগে যায়। ওই যে রেস্টুরেন্টে আসা বয়স্ক লোক ইয়োগো বলে, এতে সমস্যা কি হয়েছে? তুমি তো নীলাকে পছন্দ করো। তখন সানো বলে, তোমার মা তোমার ভালোটা জানে, তাছাড়া তুমি তো কখনো সাহস করে নীলাকে তোমার মনের কথা জানাতে পারতে না। সেখানে তোমার মা তোমাদের পরিস্থিতি বুঝতে পেরে আগেই কথা বলার একটা জায়গা তৈরি করে দিয়েছে। তাছাড়া আমার মনে হয় নীলাও তোমাকে পছন্দ করে, না হলে তোমার সাথে দেখা করতে আসতো না। তখন হুয়ান বলে, আমি নীলাকে সব সত্যি কথা বলে দিয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ আমি করিনি, আমার মা করেছে। তখন সান তাকে পরামর্শ দিয়ে বলে, এসব কিছু নিয়ে বেশি ভেবো না, যা হওয়ার তাই হবে।
তুমি শুধু বক্সিং কম্পিটিশনে মনোযোগ দাও, বাকি সব আমরা দেখে নেব। এ কথা শুনে হুয়ান তার প্রতিযোগিতায় অনেক মনোযোগ দেয়। ম্যাচ শুরু হলে প্রথমে সে তার অপোনেন্টের কাছে প্রচুর মার খায়, আর তার শেষ সুযোগ আসলে অর্থাৎ লাস্ট রাউন্ড আসলে সে তার অতীতের দুঃখ কষ্টগুলোর কথা স্মরণ করতে থাকে। তার বাবা না থাকা, তার মায়ের অক্লান্ত পরিশ্রম, এসব কিছু মনে করে তার ভেতরে এক প্রকার অদ্ভুত তেজ চলে আসে। সে তার প্রতিদ্বন্দ্বীকে 4টা বক্সিং দিলে ওই প্রতিযোগী আর তার সামনে উঠে দাঁড়াতে পারে না। একদম শেষ পর্যায়ে গিয়ে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে হুয়ান জিতে যায়। হুয়ানের সফলতায় সবাই অনেক খুশি হয়। হুয়ান নীলাকে গলায় একটা চেন পরিয়ে দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। নীলা তো আগে থেকেই হুয়ানকে পছন্দ করত, তাই সেও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এভাবেই সবকিছু তাদের আনন্দে কাটতে থাকে। তো একদিন রাতে প্রতিদিনকার মতো সবাই যখন রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, তখন একটা মেয়ে রেস্টুরেন্টে খাবার খেতে আসে। এই মেয়েটা অ্যাড এজেন্সিতে কাজ করে। মেয়েটার নাম ছিল মে। সে এই রেস্টুরেন্টে খাবার খেয়ে সানের রান্নার প্রেমে পড়ে যায়। সেই সাথে এই রেস্টুরেন্টে থাকা বাকি সবার সাথেও তার খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। মেয়ে খুব সরল সোজা ছিল, তবে তার হেভি ওয়েটের জন্য সে সবসময় একটু হীনতায় ভোগে। তাই সে জিম করে তার ওয়েট কমানোর চেষ্টা করে। একদিন রেস্টুরেন্টে সবার সামনে তার কলেজ লাইফের কথা শেয়ার করে বলে, কলেজে পড়ার সময় আমার ক্রাশ ছিল কলেজেরই বাস্কেটবল চ্যাম্পিয়ন। সব সময় তার চারপাশে সুন্দরী সুন্দরী মেয়েরা ঘুরে বেড়াতো। এসব কিছু দেখে মেয়ে একটু কষ্ট পেত। সে মনে করত হয়তো তার দিকে কখনোই চ্যাম্পিয়ন ফিরেও তাকাবে না। কিন্তু একদিন তার ক্রাশ মেয়েকে অবাক করে দিয়ে তার বাস্কেটবলে মেয়ের একটা সিগনেচার চাইলে মেয়ে পুরোপুরি অবাক হয়ে যায়। সে কোনো মতে বলের ওপর সিগনেচার করে সেখান থেকে চলে যায়। এরপর কয়েক বছর তাদের আর দেখা হয় না। মেয়ে একটা কোম্পানিতে চাকরি নেয়, কিন্তু কাকতালীয়ভাবে সে জানতে পারে এই কোম্পানির সিইও হচ্ছে তার ক্রাশ। এখন সে মনে করে যেহেতু সে কলেজ লাইফ থেকে তাকে পছন্দ করত, এখন যদি সে তার এই হেভি ওয়েট কমিয়ে তার সামনে গিয়ে তাকে প্রপোজ করে, তাহলে সে তাকে কখনোই ফেরাবে না, কারণ সে জিম করছে। কিন্তু তবুও সে মনে মনে ভয় পেতে থাকে যদি সে তাকে রিজেক্ট করে দেয়। মেয়ে সবাইকে বলে সে কোম্পানির সিইও আর আমি কোম্পানির একজন স্টাফ, সে কি কখনো আমাকে মেনে নেবে? তখন রেস্টুরেন্টে থাকা তার সব বন্ধুরা তাকে অনেক মোটিভেশন দেয় এবং গিয়ে তাকে প্রপোজ করতে বলে। সবার মোটিভেশনে অনেক সাহস করে মেয়ে যায় সিওকে তার মনের কথা বলতে। তো সেখানে যাওয়ার পর সিও তাকে দেখে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করতাম, তুমি সবার চোখে খুব ইনোসেন্ট ছিলে, তাই বাস্কেটবলে আমি তোমার অটোগ্রাফ নিয়েছিলাম। তুমি হয়তো জানো না, এখনো তোমার ওই অটোগ্রাফ দেওয়া বাস্কেটবলটা আমার কাছে আছে। তারপর সে তার ফোন বের করে তার ওয়াইফের ছবি দেখায়। এখানে জানা যায় এতদিনে সে বিয়ে করে নিয়েছে, যেটা শুনে মেয়ের মনটাই ভেঙে যায়। আর এসব কিছু জানার পর মেয়ে তার মনের কথা না বলে সেখান থেকে চলে আসে। এরপর সে রেস্টুরেন্টে এসে সবাইকে এই ঘটনাটা খুলে বলে, কিন্তু মেয়ের ভেতরে কোনো আফসোস ছিল না, কারণ সে মনে করে তাকে যে ভালোবাসবে সে তার জীবনে আসবেই। সে অযথা তার ওভারওয়েট নিয়ে এত টেনশন করছে, কারণ তার ক্রাশ আজ নিজের মুখে স্বীকার করেছে কলেজ লাইফে সে শুধু তাকেই পছন্দ করত। তখনও সে হেভি ওয়েট ছিল, তার চোখে হেভি ওয়েট কোনো ব্যাপার ছিল না। হয়তো এতদিন যোগাযোগ নেই, তাই সে বিয়েটা করেছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে। পরের দিন দেখা যায় পুলিশ অফিসার পোল সানকে বলে, তুমি যে কুকুরটাকে পচাবাসি খাবার দাও, এতে যদি ওর কিছু হয় তাহলে তোমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এ কথা শুনে সান প্রতিবাদ করে বলে, ওকে আমি লালন পালন করছি। মূলত এই সান আর পোল দুই ভাই। ছোটবেলায় তার মা পোলকে দত্তক নিয়েছিল। সান সবসময়ই তার ছোট ভাইয়ের খেয়াল রাখত। একদিন মিলিটারিরা তাদের শহরে হামলা করলে সান পোলকে বাঁচাতে গিয়ে তার মুখে আঘাত লাগে। সেই দাগ তার মুখে এখনো দেখা যায়। এরপর তারা ওই গ্রাম ছেড়ে চলে আসে। সেখানে এসে পোল পুলিশে জয়েন করে আর সান এই রেস্টুরেন্টটা ওপেন করে। সান ছোটবেলা থেকে তার মায়ের কাছ থেকে টুকিটাকি রান্না শিখে নিয়েছিল।
তো যাই হোক, কিছুদিন পর সান বাইরে গিয়ে তার কুকুরকে খাবার খাওয়ানোর সময় গিটারের ব্যাগ কাঁধে একটা মেয়ে সানকে দূর থেকে দেখে কাছে এসে জিজ্ঞেস করে, রাতে খাবার পাওয়া যাবে কি? এ কথা শুনে সান বলে, হ্যাঁ অবশ্যই খাবার পাওয়া যাবে, আপনি ভিতরে আসুন। মেয়েটা ভেতরে ঢুকে চারপাশটা খুব ভালো করে দেখতে থাকে। তখন গরম গরম স্যুপ এনে সান তাকে খেতে দেয়। তারপর সান জিজ্ঞাসা করে সে কি খেতে চায়। সে কি খাবে জানালে সান তার পছন্দ মতো খাবার তখনই বানিয়ে তাকে খেতে দেয়। মূলত সানের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে, কারণ বাইরের আবহাওয়া ভালো না, বরফ পড়ছিল। তবুও সে এই মেয়েটাকে না ফিরিয়ে তার পছন্দ মতো খাবার খাওয়ায়। আর মেয়েটা সানকে বলে, আঙ্কেল আমি অনেক দূর থেকে এখানে এসেছি গান শিখতে, আমার কাছে চলাফেরা করার মতো টাকা নেই, আমাকে মাফ করবেন, আমি আপনার এই খাবারের দাম দিতে পারবো না। সান হেসে তাকে বলে, কোনো সমস্যা নেই, তোমাকে খাবারের দাম দিতে হবে না। তাছাড়া সান তাকে আরও বলে, যখন তোমার খিদে লাগবে, খেতে মন চাইবে, তখনই তুমি এখানে চলে আসবে, আমি তোমাকে খাবার বানিয়ে খাওয়াবো। তো এইভাবে একদিন মেয়েটা সানের রেস্টুরেন্টে এসে সানকে একটা গুড নিউজ দেয় আর বলে, আমি একটা পার্ট টাইম জব পেয়েছি, এখন থেকে আমি খাবার খেয়ে খাবারের দাম দিতে পারবো, সেই সাথে আমি গানেরও খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। এই খুশিতে মেয়েটা তার গিটার বাজিয়ে গান গাইতে শুরু করে। ভাগ্যক্রমে সেই রেস্টুরেন্টে তখন একজন মিউজিক কম্পোজার বসেছিল। সে তার গিটার বাজানো দেখে দ্রুত একটা ক্যালেন্ডারের পেজ ছিঁড়ে গানের লিরিক্স লিখে রাখে। এরপর মেয়েটার খুব ভালো একটা জায়গায় গান গাওয়ার সুযোগ হয়, তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। শুধু তাই নয়, তারা দুজন একসঙ্গে এই গানের জগতে থাকতে থাকতে তাদের দুজনের ভিতরে একটা সম্পর্ক হয়ে যায়। এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এখানে চলে আসে গল্পের আরেকটা টুইস্ট। মেয়েটা হঠাৎ করে একদিন জানতে পারে তার ব্রেন ক্যান্সার হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না, সে মাত্র আর কিছুদিনের মেহমান হয়ে এই পৃথিবীতে আছে। মেয়েটা বুঝতে পারে না সে রাতারাতি গান গেয়ে সবার কাছে তার স্বপ্ন পূরণ করলেও তার জীবনের অন্যান্য স্বপ্নগুলো এখানেই সমাপ্তি ঘটে। তবুও সে যে কয়দিন বাঁচবে সানের হাতে রান্না খাওয়ার জন্য প্রতিদিন তার রেস্টুরেন্টে ছুটে আসবে। তো একদিন সান খাবার বানানোর সময় মেয়েটা অনেক ইমোশনাল হয়ে সানকে বলে, আমি যখন এই শহরে এসেছিলাম আমি জানতাম না আমার সঙ্গে কি হবে, তবুও আমি এসে আপনার এখানে আশ্রয় পেয়েছি, সেই সাথে আমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন গায়িকা হওয়ার স্বপ্ন পূরণের একটা সুযোগ পেয়েছি। এই বলে সে কান্নাকাটি করলে সানেরও অনেক মন খারাপ হয়ে যায়। এই রেস্টুরেন্টে শুধু এই গায়িকা নয়, বরং তার প্রেমিক ওই মিউজিক কম্পোজার প্রতিদিনই আসত। এইভাবেই তার একদিন সময়টা শেষ হয়ে যায়। সে সবার থেকে চিরবিদায় নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আর চলে যাওয়ার পর তার প্রেমিক অনেকটা একা হয়ে যায়, আর তার স্মৃতি স্মরণের জন্য তার গাওয়া গানগুলো কম্প্রেস করে। তো যাই হোক, এই কম্পোজার এত কিছু হওয়ার পরেও সে রেস্টুরেন্টে এসে মিডনাইট ডিনার করতে কখনো ভুলতো না। আর রেস্টুরেন্টে এসে সানের সাথে কথা বলে তার মনটা অনেক ভালো হয়ে যেত। এদিকে রাত হলে সান রেস্টুরেন্টে সব কাজ শেষ করে বাইরে ঝাড়ু দিতে গিয়ে দেখে তার সেই কুকুরটা আর নেই, তাকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। এই কুকুরটার জন্য সান অনেকটা অস্থির হয়ে থাকে। তখন আবারও রেস্টুরেন্টে খুব সুন্দর একটা মেয়ে আসে আর সানের কাছে এই রেস্টুরেন্টের কিছু খাবার খেতে চায়। তো সান মেয়েটার জন্য ডিমের অমলেট করে দেয়। মেয়েটার নাম চাষিরা আর তার বয়ফ্রেন্ডের নাম চ্যাং। তারা খুব ছোটবেলা থেকেই একসঙ্গে মানুষ হয়েছে। এই চাষিরা পড়াশোনা শেষ করে শহরে এসে একটা চাকরি নিয়ে এখানেই থাকতে শুরু করেছে। চাষিরা একটা অফিসের রিসেপশনালিস্টের পাশাপাশি মডেলিংয়ের কাজ করছে। আর চ্যাং সারাদিন গাড়ি চালিয়ে যে টাকাটা পায় সেটা দিয়ে তার খরচ কোনো মতে চালিয়ে নেয়। তো রাত হলে তারা দুজন একসঙ্গে সানের রেস্টুরেন্টে খেতে আসে। তাদের ভেতর সবকিছু স্বাভাবিক থাকলেও একটা বিষয় ছিল দ্বন্দ্ব। সেটা হলো চ্যাং কোনো মতেই চাইতো না চাষিরা মডেলিং করুক। তাই চ্যাং সবসময় বলতো, তুমি এই মডেলিং বাদ দিয়ে অন্য কোনো একটা ভালো চাকরি করার চেষ্টা করো, তোমার চাকরি হয়ে গেলে আমরা দুজন বিয়ে করে একসঙ্গে থাকা শুরু করব। কিন্তু চাষিরা তার কথায় একমত হতে পারে না।
এরপরই তারা দুজন গাড়িতে একসঙ্গে বাসায় ফেরার পথে চ্যাংকের গাড়িতে এক ভদ্রলোক প্যাসেঞ্জার ওঠে। ভদ্রলোক গাড়িতে ওঠার পর থেকেই চাষিরাকে দেখে কেমন যেন আজব বিহেভ করতে থাকে। পিছন থেকে ঝুঁকে সে দেখতে থাকে চাষিরা কি করছে। তখন সে দেখে চাষিরা মনোযোগ দিয়ে মডেলিংয়ের একটা ম্যাগাজিন দেখছে। তখন গায়ে পড়ে ভদ্রলোক কথা বলতে চায়। ভদ্রলোকের এমন আজব আচরণ চ্যাংকের মোটেও পছন্দ হয় না। কিছুক্ষণ পর লোকটা গাড়ি থেকে নেমে যাওয়ার সময় চাষিরাকে বলে, আমি বহুদিন যাবৎ মডেলিং নিয়ে কাজ করছি, তুমি চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, আমি তোমাকে মডেলিংয়ে একটা সুযোগ দেব। এই কথা বলে সে তার ভিজিটিং কার্ডটা দিয়ে সেখান থেকে চলে যায়। কথাটা শুনে চাষিরা অনেক খুশি হলেও চেন প্রচণ্ড রেগে যায়। সে রাগারাগি করে বলতে থাকে, তুমি কখনোই ওই লোকটার সঙ্গে দেখা করবে না, এই ব্যাপারে ওনার সাথে কোনো কথাও বলবে না। লোকটাকে দেখে বেশি সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় না তোমার অডিশন নেওয়ার পর তোমাকে ভালো কোনো সুযোগ দেবে। এসব কথাবার্তা শোনার পর চাষিরার মন অনেক খারাপ হয়ে যায়। সে রাগ করে চ্যাংকের সাথে কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। তখন আবারও চ্যাং চাষিরাকে বুঝিয়ে বলে, এই শহরে রাতারাতি ফেমাস হওয়া এতটা সহজ ব্যাপার নয় যেমনটা তুমি মনে করছো। চাষিরা মাথা গরম করে রাগের মাথায় তাকে বলে, তুমি কি বলতে চাও? আমার কোনো যোগ্যতা নেই, আমি পারবো না আমার স্বপ্ন পূরণ করতে, একজন মডেল হতে। এই রাগারাগির জেরে চাষিরা গাড়ি থেকে নেমে চলে যায়। তো পরের দিন চাষিরা ওই লোকের ভিজিটিং কার্ড দেখে তার অ্যাড্রেসে এসে পৌঁছায় অডিশনের জন্য। তখন তাকে একটা লাইভ প্রোগ্রামে বেশ খোলামেলা ড্রেস পরে অডিশন দিতে বলে। তখন সে লাইভে এসে নিজের সম্পর্কে কিছু বলতে চায়। সে অনেক চেষ্টা করে লাইভে এসে সবার সঙ্গে কথা বলে নিজেকে কিছুটা অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু সে সেটা পারছিল না, তাই তার মন খারাপ হয়। এদিকে চাষিরাকে এইভাবে দেখে চ্যাংয়ের অনেক রাগ হয়। সে মনে মনে ভাবতে থাকে, সে একটাবারও আমাকে বলে যাওয়ার প্রয়োজনও মনে করলো না। সেই সাথে এমন ড্রেস পরে সবার সামনে আসাটাও তার পছন্দ হয় না। এরপরে রাতে যখন তারা রেস্টুরেন্টে একসাথে খাবার খেতে আসে, তখন চ্যাং রাগ করে তাকে বলে, তোমার এই ড্রেস আপের জন্য লাইভে কত মানুষ খারাপ খারাপ কমেন্ট করেছিল, সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তোমার মাথায় কি বুদ্ধিশুদ্ধি কিছুই নেই? এরপরও তুমি মডেল হতে চাইবে? এই কথায় কথায় তাদের দুজনের ভিতরে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। চাষিরা সবার সামনে এমন অপমান মেনে নিতে পারে না। চাষিরা তার মুখের উপরে বলতে শুরু করে। সে বলে, তুমি নিজেকে কি মনে করো আর আমাকে তোমার কি মনে হয়? আমি আমার স্বপ্ন পূরণ করে একদিন ঠিকই দেখিয়ে দেব। তাদের এসব কথাবার্তা শুনে বাকি সব কাস্টমাররা হাঁ করে তাদের দুজনের দিকেই তাকিয়ে থাকে। চাষিরা এখান থেকে দ্রুত উঠে চলে যায়। এভাবে অনেকগুলো দিন পার হয়ে যায়। তারা দুজনের কেউই রেস্টুরেন্টে আসে না। একদিন রেস্টুরেন্টে চ্যাং এসে অনেক ড্রিঙ্কস করতে থাকলে সেখানে ওই বৃদ্ধ লোক বলে, যদি মানুষ মনের দুঃখ ভোলার জন্য ড্রিঙ্কস করতে থাকে তাহলে তো শহরের সবাই একটা সময় ড্রিঙ্কস করতে শুরু করবে, কারণ সবার মনেই কোনো না কোনো দুঃখ আছে। নিজেকে একটু শান্ত করে ধৈর্য সহকারে চাষিরার সঙ্গে কথা বলো, সবকিছু আবারও ঠিক হয়ে যাবে। তুমি যাকে লাইফ পার্টনার বানাতে চাও তাকে বুঝতে পারো, তাহলেই তোমার জীবন খুব সুন্দর হবে। অন্যদিকে ওই লোকটা চাষিরাকে মডেলিংয়ের সুযোগ দিয়ে 2 বছরের একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নেয়। সেই সাথে তাকে একটা শর্ত জুড়ে দেয়, তোমাকে ফরেনে গিয়ে একটা ট্রেনিং করতে হবে। তুমি যদি ওই ট্রেনিংয়ে ভালো করতে পারো তাহলেই তোমাকে টপ মডেল হিসেবে ঘোষণা করা হবে। অনেক চিন্তা ভাবনার পর চাষিরা পেপারটাতে সাইন করে এবং শেষবারের মতো সে চ্যাংয়ের সাথে দেখা করতে আসে। তখন চ্যাং চাষিরাকে সরি বলে। সে আরো বলে, আমি কখনো তোমার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াবো না, সব সময় তোমাকে সাপোর্ট করার চেষ্টা করব। সবকিছু বলার পর সে তার পকেট থেকে একটা রিং বের করে চাষিরাকে বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু তার প্রপোজালে চাষিরা খুশি হলেও তার কাছে এখন আর কোনো কিছুই করার নেই। মুচকি হাসি দিয়ে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। সে চ্যাংকে হ্যাঁও বলে না আবার নাও বলে না, তবে সে অনেক ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে চ্যাংকে বলে, এই বিয়ের জন্য আমি কিছুটা সময় চাই। আমি বড় মডেল হতে চাই, যার জন্য আমাকে বিদেশে গিয়ে 2 বছরের জন্য ট্রেনিং করতে হবে। আমি ফিরে এসে তারপর তোমাকে বিয়ে করতে পারবো।
আর তার আগে আমি কোনো কিছু করতে চাই না। যদি তখন আমাদের দুজন দুজনকার ভেতরে এখনকার মতো ভালোবাসা থাকে তাহলে আমরা বিয়ে করব। আর যদি দেখি যে আমাদের আর আগের মতো ভালোবাসা নেই তাহলে আমরা বিয়ে করব না। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়। আর তার এই সমস্ত কথা শুনে চ্যাং ভেতর থেকে অনেকটা ভেঙে পড়ে। তবে চ্যাং তাকে বলে, আমি জানি তুমি ফিরে আসবে, আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব। এসব কিছুই চাষিরার মনে পড়ছিল। আর সে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন তার মন খারাপ দেখে সান বুঝতে পারে কিছু একটা হয়েছে। তাই সে চাষিরাকে মোটিভেশন দিয়ে বলে, জীবনে কোনো কিছু পেতে হলে তা অনেক কষ্ট করে পেতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। নিজের প্রতি বিশ্বাস রেখে কাজ করলে তুমি একটা সময় ভালো কিছু করতে পারবে। সানের এমন কথা শুনে চাষিরা অনেক সাহস পায়। আর সে তার মডেলিংয়ের ফাইনাল ফটোশ্যুটের জন্য বেরিয়ে পড়ে। এমন সময় পিছন থেকে ট্যাক্সি নিয়ে চ্যাং এসে হাজির হয়। চ্যাংকে দেখে চাষিরা অনেক খুশি হয়, কারণ এই 2 বছরে সে মডেলিংয়ে পুরোপুরি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও সে এতটুকু বুঝে গিয়েছে সে জীবনে কোনো কিছু পারুক না পারুক সব সময় চ্যাং তার পাশে আছে। এভাবে সে তার মডেলিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে। তার ছবি শহরের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। আর এইভাবেই সানের এই রেস্টুরেন্টে যারাই আসে না কেন সকলেই একে অপরের খুব ক্লোজ হয়ে যায়। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।